যে মাটিতে ধান জন্মায় সে মাটিতে শিল্পও জন্মায়। আমাদের ঐতিহ্য, আমাদের সুই সুতো, আমাদের হাতের কাজ, নকশি কাঁথা, আমাদের রং ও নকশা এসবই আজ দেখা অদেখা সম্ভাবনার প্রতীক। আমাদের এই সম্ভাবনা কি শুধু আমাদের দেশীয় বাজারে সীমাবদ্ধ থাকবে, নাকি আন্তর্জাতিক বৈদেশিক বাজারে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ নামের সৃষ্টিশীলতার সম্ভার হয়ে? সুপ্রিয় দর্শক, আজ আলোচনা করব আমাদের দেশীয় শিল্প নিয়ে। জানবো দেশীয় শিল্পর কোথায় আমাদের সুবিধা রয়েছে, কোথায় রয়েছে রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে কি রয়েছে এবং কি নেই, এবং কোন পথে হাঁটলে আসলে এই সম্ভাবনা নতুন দুয়ার খুলবে। সুপ্রিয় দর্শক, আমি রাবি ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আজকের আলোচনার বিষয় দেশীয় ফ্যাশনের বাজার, ব্র্যান্ড ও সম্ভাবনা। এই আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আবার সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুর রৌফ, সাবেক নির্বাহী পরিচালক ডেকো লিগেন্সি গ্রুপ, সাবেক সিওও আড়ং। আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে আমাদের আজকের দেশীয় শিল্প এবং ফ্যাশন নিয়ে কথা বলবো। সবার আগে যে বিষয়টি নিয়ে আমি আসলে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের এই যে দেশীয় ফ্যাশন বা দেশীয় শিল্প, এটি নিয়ে নানা রকমের ভাবনা রয়েছে, নানা রকমের তর্ক বিতর্ক রয়েছে। আসলে দেশীয় ফ্যাশন কি শুধু ট্রেন্ড নাকি দীর্ঘমেয়াদী একটি শিল্প? কি মনে হয় আপনার? ধন্যবাদ দেশ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে দেশীয় শিল্প এটা 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 কোনো ক্ষণস্থায়ী বা সমসাময়িক বিষয় না। এটা আমাদের ঐতিহ্য, আমাদের দেশীয় যেই ফ্যাশন শিল্প, যেটা সেই ফ্যাশন শিল্পটা আমাদের ঐতিহ্যগতভাবে এটা অনেক অনেক পুরনো। সো আমরা আমাদের অনেক হেরিটেজ, নকশা, অনেক ধরনের ডিজাইন, সেগুলি বহু বছর ধরেই চলছে। সেটা যদি আমি বলি যে আমাদের ইভেন সেই কয়েকশো বছর আগে যখন বাংলাদেশ শাসিত হতো নবাব দ্বারা, তখন থেকেই আমাদের ওই শিল্পের বিভিন্ন বিষয়গুলি চলে আসছে। আমাদের দেশের মহিলারা কারুশিল্পে অনেক ঐতিহ্যগতভাবেই তাদের দক্ষতা অনেক বেশি। তো আমরা যদি বলি যে এই 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 কারুশিল্পের যেই সংমিশ্রণে, কারুশিল্পের দ্বারা এটা আমাদের লাইফস্টাইলের যে সংমিশ্রণটা হয়েছে, সেটা সূচনাটা হয়েছে বেসিক্যালি আমি স্বাধীনতার পর থেকে যদি বলি। তো স্বাধীনতার পর থেকে যখন আড়ংয়ের আবির্ভাব হয়েছে 1974 সালে, 75 সালের দিকে, আয়েশা আবেদ ফাউন্ডেশন যখন গ্রামে মহিলাদের সেই কারুশিল্পের কাজ নিয়ে যখন কাজ শুরু করেছে, তখন এই কারুশিল্পকে কিভাবে লাইফস্টাইলের সাথে কানেক্ট করা যায় সেটা নিয়ে বেসিক্যালি ইনিশিয়েটিভটা আড়ং তখন আয়েশা আবেদ, প্রয়াত আয়েশা আবেদ, উনি শুরু করেছিলেন। তো বেসিক্যালি যেটা হয়েছে যে এই কারুশিল্পের কাজগুলিকে ফ্যাশনের মধ্যে অথবা দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যবহার্য যেই প্রোডাক্ট আছে, বেডশিট বা অন্যান্য আমাদের যে লাইফস্টাইল প্রোডাক্ট আছে, সেই লাইফস্টাইল প্রোডাক্টের মধ্যে দেশীয় কারুশিল্পের যেই নকশা বলেন, যেই ক্যারেক্টার বলেন, যেই ধরনের মোটিভ বলেন, সেইগুলিকে দিয়ে এই লাইফস্টাইল প্রোডাক্টগুলি ওই তখন থেকে 1975-76 সাল থেকে ডিজাইন করে আড়ং সেটা বাজারে নিয়ে আসছে। সো দ্যাট কমার্শিয়ালি ওই যে কারুশিল্পী যারা আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এখন ওভার দ্য টাইম যদি আমরা বলি, একটা সময় ছিল যে ওই অবজেক্টিভটা ছিল যে গ্রামীণ কারুশিল্পী বা মহিলাদেরকে এম্পাওয়ার করার জন্য, ফাইন্যান্সিয়ালি ওদেরকে স্টেবল করার জন্য ওই শিল্পের ব্যবহার করে একটা প্রোডাক্ট তৈরি করে বাজারে বিক্রি করে সেটা তাদেরকে রিটার্নটা তাদের কাছে পাঠানোটা অবজেক্টিভ ছিল। কিন্তু আমরা যদি গত 15 বছর 20 বছর দেখি, স্পেশালি 2000 সালের পরে ফ্যাশনের একটা বিপ্লব ঘটছে বাংলাদেশে। বাংলাদেশ, আপনি জানেন যে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীর জন্য প্রোডাক্ট তৈরি করতেছে। সারা পৃথিবীর ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশের প্রোডাক্ট তৈরি হচ্ছে। উই আর মেকিং ফর দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমাদের লোকাল অনেক ধরনের ইভেন্ট খুব স্ট্রংলি আসা শুরু করছে।
লাইক ঈদ, আমাদের একটা দুইটা ঈদ হচ্ছে আমাদের দেশীয় মুসলিম সমাজের একটা বড় ইভেন্ট, ফেস্টিভ্যাল ইভেন্ট, যেখানে অনেক ফ্যাশন প্রোডাক্টের ব্যবহার হয়, আমরা অনেক কেনাকাটা করি। আমাদের পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানেও অনেক যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, সনাতনে আছেন, তারাও অনেক ধরনের প্রোডাক্টের এখানে নতুন নতুন প্রোডাক্ট পারচেস করে, হ্যাঁ, ফ্যাশন প্রোডাক্ট পারচেস করে। এছাড়া যদি আমি দেখি এরপরে আমাদের 2000 সালের পরে আমাদের অনেকগুলি ইভেন্ট আসছে, হ্যাঁ, ন্যাশনাল ইভেন্ট, লাইক স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা ফাল্গুন, হ্যাঁ, ভালোবাসা দিবস, বৈশাখ। এই প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট, দেশীয় ফ্যাশন শিল্পের প্রোডাক্ট, যে ইনোভেশনগুলি আছে, যে প্রোডাক্টগুলি আছে, সেগুলির ব্যবহার অনেক বেশি হয়। আমরা যদি দেখি যে সোশ্যাল মিডিয়ার যুগে, যখন সোশ্যাল মিডিয়া আসলো 2005-06 পরে থেকে, ফেসবুক বাংলাদেশে চালু হলো, এই সারা গ্লোবালি সোশ্যাল মিডিয়ার কারণে লাইফস্টাইল প্রোডাক্ট, হ্যাঁ, ফ্যাশন, ট্রাভেলিং, ফুড, এইগুলির প্রসার এবং কম্পিটিশন অনেক বেশি বেড়েছে। তো আমরা কি হয় এখন ফ্যাশন, লাইক ফেসবুকে আমরা ইন্সপায়ার্ড হই, দেয়ার আর লট অফ ইন্সপিরেশন উই গেট ফ্রম ফেসবুক, যে এই বাজারে এইটা আসছে, ওইটা আসছে, ওইটা আসছে, অমুক এটা পড়ছে, অমুক এটা পড়ছে, একটা কম্পিটিশন, হ্যাঁ, একটা ভার্চুয়াল কম্পিটিশন শুরু হয়েছে। তো এখন আপনি দেখবেন যে পার্টিকুলারলি প্রত্যেকেই লাইভ করতেছি, বিভিন্ন প্রোগ্রামে লাইভ করতেছি, একটা ফ্যাশন হাউস ওপেন হলে সেখান থেকে লাইভ করতেছে, একটা ভালো জামা মার্কেটে আসলে সেটার একটা ভিজিবিলিটি আসতেছে। সো এখন মানুষ কিন্তু জানে যে হোয়াট ইজ হোয়াট অ্যান্ড কার কি আছে, কার কি নাই। এই যে সোশ্যাল মিডিয়ার যেই একটা কম্পিটিশন, সোশ্যাল মিডিয়ার প্রভাবে লোকাল ফ্যাশন হাউসের যে একটা কম্পিটিশন শুরু হয়েছে, সেই কম্পিটিশনের কারণে ইভেন যারা এনআরবি পিপুল আছে, বাংলাদেশের লোকজন দেশের বাইরে থাকে, তারাও বাংলাদেশের এই আমাদের লোকাল হেরিটেজ কি ফ্যাশন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, তারা হয়তো আগে সেটা জানতো না, এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তারা জানতে পারে। আপনি যদি ভেরি রিসেন্ট ধরেন জামদানি শাড়ি নিয়ে অনেক আরং, দীর্ঘদিন আরং ছাড়াও আরো কয়েকটা অর্গানাইজেশন অনেক দিন ধরে একটা যুদ্ধ চালিয়ে আসছে টু রিভাইভ দ্য জামদানি শাড়ি, কারণ জামদানি শাড়িটা একটু অবসলিট হয়ে যাচ্ছিল, হ্যাঁ, নকশিকাতার কাজের বিভিন্ন কাজ অবসলিট হয়ে যাচ্ছিল। তো এইগুলি আরং বিভিন্ন সময়ে বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে, অ্যাওয়ারনেস ডেভেলপ করার মাধ্যমে ওইটা কিন্তু আবার ট্রেন্ডে নিয়ে আসার চেষ্টা করছে। এই গত কয়েক বছর আপনি দেখবেন জামদানি শাড়ি আবার সেই ট্রেন্ডটা ফিরে আসছে। এখন অনেক মহিলার এই জামদানি শাড়ি পরে, জামদানি শাড়ির ভিড় হচ্ছে, জামদানি শাড়ির যারা আছে, উইভার্স আছে, তারাও অনেক কাজ পাচ্ছে, বিদেশ থেকে প্রচুর অর্ডার আসতেছে। এবং কারণ কি, এই সোশ্যাল মিডিয়ার কারণে এই জামদানি শাড়ির যেই বৈচিত্র্যটা, জামদানি শাড়ির যেই লুক অ্যান্ড ফিল, যে ডিমান্ড, হ্যাঁ, যেই ট্রাস্ট ক্রিয়েট করা দরকার, যেই ডিজায়ার ক্রিয়েট করা দরকার, সেটা কিন্তু অলরেডি ক্রিয়েটেড। অ্যান্ড যারা পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে বাস করতেছে, দেখেন অ্যাফোর্ডে জামদানি শাড়ি $100, $200, $300 দিয়ে একটা শাড়ি কিনলে এটা খুব বেশি কিছু না ওদের জন্য, হ্যাঁ। তো বাট আগে যেটা হইতো, আগে ওদের কাছে ওই অপশনগুলি ওপেন ছিল না। রিসেন্টলি সেই অপশনগুলি ওপেন হয়েছে থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড বিভিন্ন কমিউনিকেশন চ্যানেল, যার ফলে এখন এই লোকাল প্রোডাক্টের ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। আমরা যদি দেখি যে আমাদের দেশে গত 5 বছরে, হ্যাঁ, মিনিমাম 50টা ব্র্যান্ড হয়েছে, হ্যাঁ, সাম অফ দেম আর ডুইং ভেরি গুড, সাম অফ দেম আর স্ট্রাগলিং, বাট হয়েছে। সো ব্র্যান্ড আপনি যদি ধরেন যে 2010 সালে যতগুলি ব্র্যান্ড ছিল, হাতে গোনা 4-5টা ব্র্যান্ড ছিল, 2015 সালে আরও 10টা অ্যাড হয়েছে, 2020 সালে হয়তো আরও, ইভেন করোনার পরে অলমোস্ট 30টা ব্র্যান্ডের মতো ব্র্যান্ড হয়েছে, লোকাল ব্র্যান্ড। সো এই যে ব্র্যান্ডগুলি হচ্ছে এখন, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বিকজ বাংলাদেশি প্রোডাক্টের ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। বাংলাদেশে এখন আমরা এথনিক প্রোডাক্ট চাই, আমরা ফ্যাশনেবল এথনিক প্রোডাক্ট চাই, ফিউশন প্রোডাক্ট চাই। আমাদের দেশে আমরা যদি বলি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বা আমেরিকান স্ট্যান্ডার্ডের যেই ফাস্ট ফ্যাশন প্রোডাক্ট যেগুলি আছে, এগুলি অনেক অ্যাভেলেবল, স্টক থেকে আমরা অনেক পাই। আমরা যেহেতু গার্মেন্টস বানাই সারা পৃথিবীর জন্য, হ্যাঁ, তো সেইখানে আমাদের ওই গার্মেন্টসের প্রোডাক্টের যে লেফট ওভার থাকে, ওটা খুব কম দামে আমরা কিনতে পারি বাংলাদেশের বিভিন্ন মার্কেট থেকে। ওইগুলি হচ্ছে একটা ট্রেন্ডের প্রোডাক্ট। বাট আমাদের লোকাল ঐতিহ্যগুলিকে ক্যাটার করার জন্য, আমাদের যে লোকাল
যে ঐতিহ্যগতভাবে আমাদের যে ইভেন্টগুলি আছে সেগুলিকে ক্যাটার করার জন্য, আমাদের ন্যাশনাল অ্যান্ড রিলিজিয়াস যে ইভেন্টগুলি আছে সেগুলিকে ক্যাটার করার জন্য আমাদের এথনিক প্রোডাক্ট, এথনিসিটিটা দরকার। দ্যাট এথনিক প্রোডাক্ট যেমন সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শাড়ি, কুর্তা, হ্যাঁ। সো এই যে এই মহিলাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে দেখবেন যে ফার্দার ভ্যালু এডিশন চাচ্ছে। সো স্ট্রেট ফরওয়ার্ড প্রোডাক্ট থেকে, ফ্যাশন প্রোডাক্ট থেকে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। সো ওই যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের যে ডিমান্ড, সেটা এখন একটা ডিমান্ডের আমি বলবো একটা তুঙ্গে আছে। তো সেই জায়গাটায় আমাদের দেশীয় ফ্যাশনে যারা প্রপার ব্র্যান্ড করতে পারতেছে, হ্যাঁ, ওয়েল থট ব্র্যান্ড বাই টার্গেটিং কাস্টমার গ্রুপ, কাস্টমারদেরও অনেক লেভেল আছে, কোন 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 ধরনের কাস্টমারকে আমি টার্গেট করতেছি, এন্ড দে আর ডুইং গুড। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রউফ। আব্দুর রউফ, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কাস্টমার গ্রুপের কথা বলছিলেন, এই যে টিজি নির্ধারণটা, এই বিষয়ে একটি ভিন্ন মত আছে, সেটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য কিন্তু মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, এটাই তো হওয়া উচিত, এটাই হচ্ছে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত। এবং আমরা হচ্ছে আমাদের বিদেশি যারা আছে তারা হয়তো দেখা যাচ্ছে যে তাদের মৌসুম কেন্দ্রিক তারা ফ্যাশন, কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে উৎসব ভিত্তিক আমাদের ফ্যাশনটা, আপনি একটু আগে বলছিলেন, সেই দিক থেকে চিন্তা করলে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই আমরা যখন উৎসব মুখর হই, তখন সেই সময়টাতে আমরা দেশীয় পণ্যটাকে বিশেষ বিবেচনা রাখি, বেছে নেই। কিন্তু বড় বড় ব্র্যান্ডগুলোর ভিন্ন দেখা যাচ্ছে, মানে চিত্রটা অন্যরকম। বড় ব্র্যান্ডগুলো আসলে এতটাই নাগালের বাইরে, অনেকটা যে দেশীয় পণ্য নাগালের বাইরে, যেটা হচ্ছে অনেকটা একপক্ষীয়ভাবে উচ্চবিত্তদের বিলাসিতার কারণ হচ্ছে এবং উচ্চবিত্তদের হাতে চলে যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখানে ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে, হ্যাঁ। সো আমি অনেকগুলি ব্র্যান্ড আছে তারা খুবই হাতের নাগালের মধ্যে প্রোডাক্ট করছে। আবার যখন ভ্যালু এডিশনের কথা বলতেছেন, আমাদের দেশীয় পোশাকের মধ্যে কিন্তু অনেকগুলি ভ্যালু এডেড অ্যাক্টিভিটি থাকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য পয়সা খরচ করতে হয়, হ্যাঁ। সো একটা স্ট্রেট ফরওয়ার্ড আমি যদি বলি যে শুধু আমি কাপড় কিনে, একটা প্রিন্টের কাপড় কিনে যদি আপনি সালোয়ার কামিজ বানান, হ্যাঁ, যে ওটার মেকিং কস্ট এবং কাপড়ের কস্ট সব কিছু মিলায় হয়তো ধরেন 1000 টাকা খরচ হলো। বাট ওই কাপড়টা কিনে যখন আপনি স্ক্রিন প্রিন্টে পাঠাবেন বা ব্লক প্রিন্টে পাঠাবেন, ওইখান থেকে যখন আবার হাতের কাজ করতে যাবে কোনো একটা জায়গার মধ্যে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিন্তু টাকা অ্যাড হচ্ছে, কস্টিং অ্যাড হচ্ছে। তো ওই সিমিলার জিনিসটাই যখন আপনি আপনার ডিজাইন অনুযায়ী, এটা একটা ডিজাইন প্রোডাক্ট হিসেবে বের হয়ে আসে, তখন দেখা যায় যে ওটার কস্টিং পড়ে গেছে 2500 টাকা, হ্যাঁ। সো এই ফ্যাশন ব্র্যান্ডগুলি ওই 2500 টাকা কস্টিংয়ের, এখন কিছু কিছু ব্র্যান্ড আছে তারা সেটাকে 5000 টাকা বিক্রি করতেছে, কিছু কিছু ব্র্যান্ড আছে সেটাকে 8000 টাকা বিক্রি করতেছে, আবার কিছু ব্র্যান্ড আছে তারা ফেয়ার প্রাইস বিজনেস করে, হ্যাঁ। স্পেশালি আমি যদি আড়ংয়ের কথাই বলি, যে আড়ংয়ের একটা স্ট্যান্ডার্ড প্রাইস মার্কআপ আছে। সো ওইটা যত সুন্দরই হোক না কেন প্রোডাক্ট, অন্যান্য আড়ংয়ের প্রাইস দিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা রয়েছে। আচ্ছা, ওইটাতে আমি আসতেছি। তো এইখানে যেটা হয়েছে যে এই যে ফেয়ার প্রাইস নির্ধারণ করাটা, যে আমি কত পার্সেন্ট মার্কআপ রাখবো টু সাস্টেন এ বিজনেস, এখানে একটা মার্জিন না রাখলে বিজনেস সাস্টেন করবে না, হ্যাঁ। তো এই পুরো ম্যানেজমেন্ট কস্ট, বিজনেস অপারেটিং কস্ট, এখন রিয়েল এস্টেট কস্ট অনেক হাই। রিয়েল এস্টেট মানে হচ্ছে দোকান নিতে গেলে অনেক টাকা ভাড়া দিতে হয়, অনেক অ্যাডভান্স দিতে হয়, হ্যাঁ। সো একটা মেজরিটি অংশ এখন খরচের চলে যায় হচ্ছে রিয়েল এস্টেট শোরুম অপারেশনে। তো এই জন্য এখানে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্নভাবে মার্কআপ করতেছে। তো যারা একটু ফেয়ার মার্কআপ করে, যেসব প্রতিষ্ঠান আছে, ইভেন আমি যদি বলি কিছু লোকাল প্রতিষ্ঠান আছে যারা খুবই ফেয়ার মার্কআপ করে, হ্যাঁ, তাদের পণ্য কিন্তু আপনি অনেক ভেরিয়েশন পাবেন এবং রিজনেবল পাবেন। আমি প্রাইসিংয়ের বিষয়ে, আড়ংয়ের যদি প্রাইসিংয়ের কথা বলেন, আড়ংয়ের প্রোডাক্ট আপনি যদি সালোয়ার কামিজ ধরেন, আপনি ইভেন 2500 টাকা থেকে আপনি 20,000 টাকা, 25,000, 50,000 টাকা সালোয়ার কামিজ আছে। দে আর ক্যাটারিং ওয়াইড রেঞ্জ অফ কাস্টমার, হ্যাঁ, প্রত্যেকটা শ্রেণীকে ভাগ করে করে, লাইক আপার ক্লাস যারা রিচ পিপল টপ অফ দ্য পিরামিডে আছে, তাদের জন্য যে এই প্রোডাক্টটা ডিজাইন করতেছে, একটা মিডল ক্লাস, বলা যায় উচ্চতর যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের মানে প্রধান টিজি হচ্ছে হাই ক্লাসের। নট অলওয়েজ। এটা আমি যদি আড়ংয়ের কথা বলি এবং আরো অনেকগুলি দেশীয় ব্র্যান্ডের কথা বলি, তারা সব গ্রুপকে ক্যাটার করতেছে, লোয়ার মিডল ক্লাস, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস। আব্দুর রউফ, আমরা এই আলোচনাটিকে আবারও প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আমাদের এবারের আলোচনার বিষয়ে দেশীয় ফ্যাশনের বাজার, ব্র্যান্ডের সম্ভাবনা। দর্শক, এই মুহূর্তে আমাদের আরো একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন, আমি পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন বিপ্লব সাহা, ফ্যাশন ডিজাইনার ও স্বত্বাধিকারী বিশ্বরং। বিপ্লব সাহা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আয়োজনে উপস্থিত হওয়ার জন্য।
বিপ্লব সাহা, আমি আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে, একটু আগেই আলোচনা করছিলাম যে আমাদের আসলে দেশীয় ফ্যাশন বিষয়গুলো, ফ্যাশন হাউস নিয়ে অনেকটা আলোচনা হচ্ছিল। আপনার কাছে আমার কাছে একটি প্রশ্ন যে আমাদের বর্তমান দেশীয় ফ্যাশনগুলো অনেকটা বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে পোশাক তৈরি করছে। সেই দিক থেকে যদি বলি যে আমাদের পোশাক শিল্পে বেশ রপ্তানিতে অনেকটা বড় অংশ জুড়ে অনেকটা 85%-এর মতো আমাদের অর্থনীতিতে যুক্ত হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে দেশীয় ফ্যাশনে কেন আমরা এখনো বিশ্বমঞ্চের কাছে এতটা দুর্বল? এটা তো প্রথম ধন্যবাদ আপনাকে জানাই। আর এটার সাথে আসলে অনেক কিছুই সম্পৃক্ত। দেশীয় বিশ্ববাজারে যেতে হলে আসলে অনেক কিছুই মনে করি যে মেনটেন করে যেতে হয়, যেগুলো আসলে আমাদের আপনারা শহর কেন্দ্রিক বা দেশকেন্দ্রিক যে ধরনের কাজ দেখেন আমাদের, এটা কিন্তু আসলে আমরা সে করে খুব কম যাই যে ওখানে কি পরিস্থিতিটা কিন্তু আসলে শহরের চাকচিক্য দেখে অনেক কিছু আপনারা বুঝবেন না। আমরা যাদের নিয়ে কাজ করি, একদম রুট লেভেলে যাদের নিয়ে কাজ করি, তাদের প্রবলেম আমরা কয়জন সলভ করতে পারি? এগুলো কিন্তু ব্যক্তিগত, এমন কিছু প্রবলেম আছে যেগুলো ব্যক্তিগত উদ্যোগে সমাধান দেওয়া সম্ভব না। কাজ করতে গিয়ে যতটুকু দেখেছি গত 30 বছরে আমার জার্নিটাতে, বরং সেগুলো অনেক ক্ষেত্রেই ক্ষয় হয়ে গেছে বা ক্ষয়ের পথেও আছে। এখন অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্টে চলছে সবাই। আমরা যেই ধারা থেকে কাজটা শুরু করেছিলাম, দেশীয় হ্যান্ডলুম, তাঁত শিল্প, হেরিটেজ, অনেক কিছু নিয়ে আসলে আমরা এগুচ্ছিলাম, কিন্তু এখন আসলে অনেকটাই হযবরল মনে হয় আমার কাছে। আপনি যেগুলো আসলে অনেক ক্ষেত্রেই বিশ্ববাজারে ওইভাবে যাওয়াটা একটু ডিফিকাল্ট। আপনি তো সব কিছু নিয়ে বিশ্ববাজারে যেতেও পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার সবচেয়ে মনে হয় ওই গোড়ার যে বিষয়টা, কনসেপ্টগুলো ক্লিয়ার করে না হলে কিন্তু আসলে যাওয়াটা পসিবল না। তো সেই জন্য আমার কাছে মনে হয় ওই জায়গাগুলো অনেক ক্ষেত্রেই, যেহেতু শর্ট করে বলতে হবে, সেই জন্য মনে হয়েছে যে আমরা যখনই কিছু ভাবতে যাই আমাদের অনেক কিছুই, অনেক লিমিটেশনস আছে। র মেটেরিয়ালস তো অনেক বড় একটা লিমিটেশন। এখন যারা বড় বড় অর্গানাইজেশন তারা অনেক ক্ষেত্রে পারে, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। আর রাজনৈতিক পরিস্থিতি গত বছর ধরে আমরা দেখতেই পাচ্ছি, যে কোনো এই ধরনের পরিস্থিতি এমনকি প্রভাব পড়ে প্রথমেই আমাদের উপরে, মলগুলোর উপরে, বিজনেসম্যানদের উপরে, সবকিছুই। কারণ ওগুলো সচল থাকলে তাঁত শিল্প বা আদার্স যে যাদের সাথে আমরা সম্পৃক্ত তাদের কাজগুলো ভালো চলে। কেউ কেউ খুব নানান উপায়ে আসলে ব্র্যান্ড ইমেজ ধরে রাখছে, বিজনেস করছে। এক একজনের পলিসি এক এক রকম, কিন্তু সবার পলিসি তো সমান না। অনেক ক্ষেত্রে অনেকে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অনেক বিষয়ে কাজ করছে। তো জানি না, মানে সবারটা তো আমি বলতে পারবো না, আমার কাজের ক্ষেত্রটা আমি বলতে পারবো। আসলে এই অনেক কিছুই আছে যেগুলো আপনার র মেটেরিয়াল জায়গা থেকে, উইভিং এর জায়গা থেকে, এগুলো আসলে অনেক বেশি সূক্ষ্ম কাজ, অনেক বেশি ডিটেলিং এ করে গিয়ে যে আমরা আন্তর্জাতিক বাজারে যেতে চাই। আপনাকে ধন্যবাদ। বিপ্লব সহ আরেকটি প্রশ্ন আপনার কাছে, অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে ফ্যাশন ডিজাইনার যারা আছেন আমাদের দেশে, দেশীয় পোশাক শিল্প নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় শিল্পটিকে দেখা যাচ্ছে অনেক সময় আধুনিকায়নের নামে অনেকটা পশ্চিমা দেশকে ফলো করছেন। এতে কি আসলে কি মনে হয় বিষয়টি আমাদেরকে, আমাদের ঐতিহ্যর কি কোনো পড়ছে কিনা, প্রভাব পড়ছে কিনা, হারিয়ে যাচ্ছে কিনা কোনো কিছু? তো বিশাল বিশাল ক্ষয়ক্ষতি দেখছি আসলে। এটা তো আসলে শুধুমাত্র কাজটা আমাদের না, আসলে কাজটা আসলে আমি মনে করি এটা সরকারের জায়গা থেকে অনেক দায়বদ্ধতা থাকে। মানে আমি যেমনি চাইবো আমার বাচ্চা তো সেই কাপড়ই পরবে, বিষয়টা আমি সিম্পল মনে করি। আমার বাচ্চা জন্মের পর থেকে আমাকে যেরকম পাঞ্জাবি পরা দেখতেছে, ওর একটা টেস্ট তৈরি হচ্ছে ওভাবে। হয়তো ও যদি একটু বদলেও যেতে চায়, সেক্ষেত্রে তো আমি বলি না এটা করো না ওটা করো। তো সেই ক্ষেত্রে এখানটা আসলে আমরা সবাই রাজা পদ্ধতিতে চলছে এখন। যে কোনো মূল্যে টাকা ঘরে নিয়ে যাওয়ার প্রথম টার্গেট, সেটার সাথে কি ঘরে যাচ্ছে, কি কি বিলুপ্ত করছে, কি ক্ষয়ক্ষতি হচ্ছে, এখন যে ধারাটা চলছে আসলে এটা আমি মনে করি যে আমরা তো একটা সময়, আমাদের আগে দাদারা কাজ করেছেন, আমাদের আগে অনেক সিনিয়ররা ছিলেন যারা বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আসছিলেন, কিন্তু 90 দশক থেকে আমরা যতটুকু পেয়েছি এখন আসলে অনেক হযবরল অবস্থা, এবং সবার একটি টার্গেট যে কোনো মূল্যে অনেক বেশি ব্যবসা করা। কিন্তু আমরা বিজনেস করেছি, কিন্তু আমরা আমাদের কাজটার কনসেপ্টে ছিল অন্যরকম। আমার জায়গা থেকে যদি আমি বলতে চাই, আমার প্রথম কাজটাই ছিল মোটিভ নিয়ে কাজ করা। যে যখন আমরা দেখতেছি যে ভারত, পাকিস্তান,
থাইল্যান্ড বা আদার্স দেশীয় বিভিন্ন রং মোটিভ ম্যাটেরিয়াল যখন প্রভাব ফেলছিল ওই সময়টায়, আমার কিন্তু প্রধান কাজই ছিল আমি বিভিন্ন দেশীয় ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বিষয়বস্তু থেকে মোটিভ নিতাম। সেটা রিক্সা থেকে হতে পারে, শখের হাড়ি থেকে হতে পারে, পটচিত্র থেকে হতে পারে, আদার্স অনেক কিছু, সন্দেশ, পাটি, এটা সেটা, এগুলোই আমরা সারা বছর আমাদের পোশাকের মধ্যে নিয়ে আসতাম। তাছাড়া তো বর্ণমালা এটা সেটা তো আছে, যেগুলো আসলে মানুষ কিন্তু গ্রহণ করেছে। মানুষ গ্রহণ না করলে কিন্তু দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি এই যে এই 2025-এ সেই জায়গাটা দাঁড়াতো না। তার মানে কি হচ্ছে যে আমরা যে কনসেপ্টে কাজ করতাম এরপরে আসলে এটার নষ্ট করার পেছনে আমি ফ্যাশন হাউস বর্তমান যারা কাজ করছেন তাদের কথাই আমি বলবো না, এটার পৃষ্ঠপোষকতাও করছেন আমাদের মিডিয়া। আপনি আজকাল একটা সময় দেখলাম জাতীয় দৈনিক পত্রিকার অ্যাওয়ার্ড শোতে দেশীয় জামদানি ছাড়া পড়া যাবে না বা দেশীয়, কিন্তু এখন তো আপনি বুঝতেই পারবেন না এটা কি ফিল্ম ফেয়ার হচ্ছে নাকি এটা কি হচ্ছে। আপনার সবার একটাই তাড়না হচ্ছে আমাকে বিদেশি দেখাইতে হবে। এই যে ভিনদেশি হওয়া বা ভিনদেশি প্রবণতা, পাকিস্তানি হেয়ার কাট, অমুক দেশের মেকআপ, তমুক দেশের পোশাক, এই পাঁচমিশালি একটা ধারা চলছে। এখন আমার মনে হয় এটা শেষও হইতে হবে, শেষও হতে পারে। আমরা আশা করি যে একটা সময় এটা ক্লান্তি আসবে। তো এগুলো আসলে সবকিছু মূলেই সবকিছু, এবং মিডিয়া অনেক বড় ভূমিকা। আপনি আজকে যে পোশাক পরে বসছেন, একটা সময় তো শাড়ি পরিয়ে বসতেন নাকি, তো এটা কেন পরে বসতে হলো? এই দায়বদ্ধতা শুধু আমার না, আসলে এইটা প্রভাবটা কিন্তু কোনো না কোনোভাবে সব দিক থেকে একসাথে গ্রাস করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপ্লব সাহা। আমি এবার যেতে চাই আব্দুর রউফ আপনার কাছে। ভিন্নধর্মী একটি প্রশ্ন হচ্ছে যে এই শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কোথায়? দক্ষতা, পুঁজি নাকি নীতির অভাব? এখানে ইনফ্যাক্ট তিনটাই। হ্যাঁ, আমি যদি বলি এখানে দক্ষতারও একটা বিষয় আছে, নীতিরও বিষয় আছে, আবার পুঁজিরও বিষয় আছে। আলটিমেটলি যেটা হচ্ছে দক্ষতার দিক থেকে, একটু আগে দাদা যেটা বলতেছিল যে কেন, আপনার প্রশ্নটা ছিল যে গ্লোবালি কেন আমরা আমাদের টার্গেট বা আমরা কি কোথায় প্রতিবন্ধকতাটা কোন জায়গায়। গ্লোবালের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমরা যদি দেশি ফ্যাশন নিয়ে গ্লোবালে যাইতে চাই, একটা হচ্ছে এনআরবি বা এশিয়ান পিপল যারা বিদেশে থাকে তারা একটা পার্ট, আরেকটা হচ্ছে যে আমি গ্লোবাল কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারতেছি কিনা। সো আলটিমেটলি আমি এর আগে বলছিলাম যে আমরা মোটামুটি থ্রু সোশ্যাল মিডিয়া আমরা অনেকটা এনআরবিদের রিচ করছি। এখন এনআরবিরা অনেক বেশি দেশীয় পোশাক কিনতেছে, হ্যাঁ, অনেক অর্ডার আসে, হ্যাঁ, দাদারা অনেক অর্ডার পায়, অনেক জামদানি এখন বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছে, অনেক লোক অ্যাপ কমার্সের মাধ্যমে ব্যবসা করতেছে, বিদেশে প্রোডাক্ট পাঠাচ্ছে। এটা একটা সিগনিফিকেন্ট লেভেলে গেছে এবং কিছু কিছু মানুষ ওইখানে দোকানও করতেছে। কানাডা, আমেরিকাতে আমি নিজেও দেখে আসছি, অনেক ছোট ছোট দোকান হয়েছে যেখানে দেশ থেকে জামদানি কাপড় বা নকশি কাঁথার শাড়ি বা কাঁথা, হ্যাঁ, কুটির শিল্পের প্রোডাক্ট নিয়ে ওইখানে বিক্রি করতেছে। ওই জিনিসটা আমরা যদি এখন বলি যে গ্লোবাল কাস্টমারকে ফোকাস করা, ওইখানে যেটা দরকার ডিজাইন গ্লোবাল। লাইক আমি যদি একটা শাড়ি ডিজাইন করি তাহলে একজন আমেরিকান মহিলা সেটা পরবে না। আমেরিকান মহিলাকে আমার দেশীয় নকশি কাঁথার বা জামদানির একটা আউটফিট পরাইতে গেলে সে যেই ফ্যাশন পছন্দ করে সেই ফ্যাশনের আউটফিট তাকে বানিয়ে দিতে হবে উইথ আওয়ার ক্রাফট অ্যান্ড হেরিটেজ। তখন আমাদের ক্রাফটটাকে এটা গ্লোবালের সাথে মার্চ করতে পারবো। সেই জায়গাটায় এখনো আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলি রেডি না টু সার্ভ দিস গ্লোবাল কাস্টমার, রাইট? সো এইখানে একটা বিষয় আছে, এটার ক্যাপাসিটির বিষয়। এটা গ্লোবাল ক্যাপাসিটিতে কাজ করতে গেলে ওই রকমের অর্গানাইজেশনাল স্ট্রেংথ বা লোকাল গভর্নমেন্টের একটা প্রণোদনা বা ইন্সপিরেশন, সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যে দেশীয় শিল্পকে গ্লোবাল ফ্যাশনের সাথে কানেক্ট করতে গেলে গ্লোবাল অনেক এক্সিবিশন হয়, সেখানে তাদেরকে দিতে হবে। এখন যদি বলে যে তুমি ওইখানে পার্টিসিপেট করো বা 20 লাখ টাকা খরচ হবে, এখানে 20 লাখ টাকা খরচ করে অনেকেই যাইতে পারবে না। ওকে দিতে হবে যে না তুমি ফ্রি, বাট তোমাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এইখানে একটা সিলেকশন কমিটি থাকবে, সেই সিলেকশন কমিটি, তাহলে বলা যায় এখানে রাষ্ট্রীয় নীতিমালার এটা অভাব রাষ্ট্রীয় রয়েছে। নীতিমালার একটা অভাব আছে। তারপরে এখানে আলটিমেটলি কোয়ালিটি, সো কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল প্রসেস যেটা, সেই জায়গাটা আমরা হাতের কাজ করতেছি, কিন্তু হাতের কাজের কোনো স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক নাই। এক একজন এক একভাবে দিচ্ছে, এক একটা ফ্যাশন হাউস এক একভাবে সেটাকে উপস্থাপন করতেছে। জামদানিরও দেখবেন যে এটা ওই যে আপনি একটু আগে কথা বলতেছিলেন যে 40,000 টাকার জামদানি আবার 20,000 টাকার জামদানি লুক লাইক সেম,
বাট এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, আসলে কোন জায়গাটায় এই ডিফারেন্সটা হচ্ছে? এখানে ওই যে দামের যে বিষয়টা, এখানে একটা কন্ট্রোলিংয়ের বিষয় আছে। তো আলটিমেটলি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে যদি বড় করতে চাই, তাহলে আমাদের যারা এখানে একটা ওয়েল থট ইনিশিয়েটিভ লাগবে, যে আলটিমেটলি লোকাল মার্কেট, আমাদের মার্কেট কিন্তু অনেক বড়, লোকাল মার্কেট। আপনি ইকোনমিক ইমাজিন, আমরা শুধু মনে করি যে শুধু আরবান সিটিতে বা শহরে, ঢাকা শহর, ঢাকা, রাজশাহী, চিটাগাঁয়ে মানুষ কেনাকাটা করে, নট লাইক দিস। ঈদের সময় আমাদের গ্রামের একটা সাধারণ পরিবারও তার মেয়ের জন্য 5,000 টাকা দেয় জামা কিনে, বাট সেই জামাটা বুলশিট জামা, একটা ইন্ডিয়ান জামা কিনছে, ঝুঁকিমিকি অল চিকিমিকি লাগানো, হ্যাঁ, একটা ওই চমকি চিকি এগুলি লাগানো, বা আমাদের জিঞ্জিরাতে তৈরি হইতেছে, বা ইন্ডিয়া থেকে আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে, হ্যাঁ। সো ওই জামাগুলি তার দে বাইং দ্যাট, বিকজ গ্রামে কিন্তু এখন অনেক পয়সা, আল্লাহর রহমতে আমাদের দেশে গ্রামীণ অর্থনীতি অনেক স্ট্রং, এবং গ্রামে প্রচুর লোক বিদেশে থাকে, দে রেমিটেন্স পাঠায়। ঈদের সময় তাদের ফ্যামিলির জন্য বাজেট থাকে 50,000, 30,000, ইভেন 1 লাখ টাকা বাজেটও থাকে ফর আউটফিট, হ্যাঁ। সো এইখানে আমরা আমাদের যেসব ব্র্যান্ডগুলি এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে অপারেট করতেছে, দে আর ডুইং গুড বিজনেস, এবং দে আর গেটিং গুড বিজনেস, লাইক ওইখানে অপারেটিং কস্ট কম, রিয়েল এস্টেট কস্ট কম, তারা কিন্তু ভালো ব্যবসা পাচ্ছে। এই পুরো বাংলাদেশটা এখন রেডি, সো বাংলাদেশটাকে সার্ভ করার জন্য, কেটার করার জন্য এখানে ওয়েল থট ব্র্যান্ড দরকার। আমাদের ব্র্যান্ডগুলি না, অনেক ব্র্যান্ড শুরু করে কিন্তু একটু পরে শেষ হয়ে যায়, একটু হসপস লাগায় ফেলে। যে ওয়েল থট ব্র্যান্ড দরকার বা নীতিমালার পরিবর্তন দরকার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এই শিল্পটা আরো এগিয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পোর্শন কিন্তু শুধু এগিয়ে যাচ্ছে, এটা একটা নির্দিষ্ট জায়গা থেকে, কিন্তু অন্যান্য অনেক প্রতিষ্ঠান কিংবা অনেক উদ্যোক্তারাই এই দেশীয় জিনিস নিয়ে কাজ করতে গিয়েও পিছিয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি অর্গানাইজেশনাল স্ট্রেংথ। আমি যদি বলি যে আপনি যদি দেখেন যে, হ্যাঁ, ডেফিনেটলি একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে, আমরা এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আবারও ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনায়। আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি বিপ্লব সাহা, আপনার কাছে আরো একবার আসতে যাচ্ছি। সেটা হচ্ছে, একটু আগে বলছিলাম আপনি একজন ফ্যাশন ডিজাইনার, পাশাপাশি একটা কোম্পানির স্বত্বাধিকারী, প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের। কিন্তু আমার প্রশ্নটা একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে, বর্তমানে দেখা যাচ্ছে অনেক জায়গায় ফ্যাশন ডিজাইনার গড়ে উঠছেন, অনেকে এই বিষয়টি নিয়ে অনেক আগ্রহ প্রকাশও করছেন, হচ্ছে না। কিন্তু প্রকৃতপক্ষে একজন ভালো ফ্যাশন ডিজাইনার হতে হলে আমাদের দেশে আসলে এই ফ্যাশন ডিজাইনারের যে জায়গাটি, এই খাতের ভবিষ্যৎটা আসলে কেমন আপনি দেখছেন? বিভিন্ন রকম, আমি একটু আগে বলছিলাম যে আমাদের দেশীয় পণ্যগুলোকে অনেকটা আধুনিকায়নের নামে পশ্চিমাদের ফলো করা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমাদের দেশের বিষয়টি অনেকখানি বিলুপ্ত হচ্ছে, হারিয়ে যাচ্ছে। সেদিক থেকেই তাহলে যদি বলি যে এখানে আসলে ঘাটতিটা কোথায়, দক্ষতার সঠিক প্রশিক্ষণের, কিংবা কারিগরির প্রশিক্ষণ বলেন কিংবা প্রাতিষ্ঠানিক বলেন, বা সঠিক প্রতিষ্ঠানের কোনো ঘাটতি রয়েছে কিনা? আসলে প্রথম কথাই বলি, ফ্যাশন ডিজাইনার শব্দটার সাথে আমার আগে অনেক দ্বিমত ছিল, এখন আর বলি না কিছু, কারণ আমি তো আসলে একজন পেইন্টার, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফাইন আর্টস, কিন্তু কাজ করতে করতে আমার নাম হয়ে গেছে ফ্যাশন ডিজাইনার বিপ্লব শাহ। কিন্তু সেই ক্ষেত্রে এখন আমার সাথে তুলনা করতে গেলে এখন অনেক মেধাবীরা কাজ করছেন, এবং তারা যথেষ্ট মেধাবী, এরই মধ্যে অনেকে দেশের বাইরে সুনাম কুড়িয়েছেন বা কাজ করছেন। কিন্তু মেধার কোথাও ঘাটতি নাই, ঘাটতি কোথায় যেন দেশপ্রেমের কিছুটা ঘাটতি অনেক ক্ষেত্রেই দেখা যায়। আমাদের সময়ের দেশের প্রতি ভালোবাসা, দেশের তাঁতশিল্পের প্রতি ভালোবাসা, দেশের ঐতিহ্যকে, মাকে, বাবাকে, মানে এই যে ভালোবাসা টানটা, যেটা এই টানটা আসলে অনেক ক্ষেত্রে বিলুপ্ত, কারণ এখন বাচ্চাকে মানুষ করাই হয় বিদেশ পাঠানোর জন্য। ঠিক তেমনি তারা যখন বাংলাদেশেও শিক্ষা নিতে যায় যে কোনো মাধ্যমে, আমি যদি এখন ফ্যাশন ডিজাইনিংয়ে বলি, তাদেরকে গাউন দিয়ে শেখানো হয়, তা আমরা শিখেছি শাড়ি দিয়ে। বুঝতে পারছি, আমি যখন ছবি আঁকতে পারতাম ছোটবেলা থেকে, আমার রং নেওয়ার পর প্রথম কাজটাই করেছিলাম শাড়ির মধ্যে, আমি তুলি দিয়ে আঁকতাম, তাই তো ব্যাপারটা। তো ওরকম এখন যারা শিক্ষাটা দিচ্ছেন, তারা কি শিখাচ্ছে, আপনি তাদের শিক্ষা কার্যক্রমে গিয়ে তাদের সিলেবাসটা ওখানে দেখবেন, তারা কি শিখাচ্ছে। কয়জন মানুষ জানে যে খদ্দর কাপড় কোথায় বানায়, কয়জন মানুষ জানে যে গামছা কোথায় তৈরি হয়, সবাই জানে তাতে গাউন বানাইতে হবে, স্যুট বানাইতে হবে, বিদেশ যাইতে হবে, বাইং হাউসে জব করতে হবে। তো এই যে কনসেপ্ট
তাদের তৈরি করে দেয়। আমরা যখন চারুকলায় পড়েছি আমাদেরও তো পেইন্টিং, প্রিন্ট মেকিং, সিরামিক, স্কাল্পচার, নানান ডিপার্টমেন্ট ছিল, কিন্তু সব কিছু মিলে কিন্তু একটা দেশাত্মবোধ, দেশীয় আমেজ, দেশজ বিষয়টা কাজ করতো। এটা একটা বিষয় আছে বিপ্লব সাহা, আরেকটি বিষয় আছে যে ফ্যাশন ডিজাইনার মানেই তো একটি পোশাক তৈরি করা না, একটি সিজন নিয়ে কিংবা হচ্ছে উৎসব বিষয়টা মাথায় রাখতে হবে, কখন কোন সিজনে কোন কাপড়টা যাবে, কাপড়ের সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে। এটির কিন্তু অনেক ঘাটতি রয়েছে। এটা ঘাটতি তো রয়েছে তাদের যথেষ্ট পরিমাণ। আমি যখন এখন উদ্যোক্তাদের নিয়ে কিছু কিছু কাজ করি বা তাদের সাথে মিটিংয়ে বসি, যেটা দাদাও বলছিলেন যে আপনি বিদেশে আসলে কি পাঠাবেন, আমাদের কিন্তু মেধার ঘাটতি নেই, মেধা আছে, কিন্তু তাদেরকে প্রপার গ্রুমিং করানো হয় না। অনেকেই কাজটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে। কিন্তু আমি যদি বলি আমি 30 বছরে কতটুকু উন্নতি দেখেছি, তারা কেন এখনো টেবিল বিছিয়ে বসে থাকে রাস্তায় রাস্তায়? তাদের যে মেধা আছে, যশোর থেকে যারা আসছেন মহিলা সমিতিতে বসে থাকছেন, গাইড হাউসে বসে থাকছেন, বা শিল্পকলা একাডেমিতে, যাদেরকে আমি 30 বছর ধরে দেখেছি টেবিল নিয়ে বসে থাকেন, এবং তাদের কাজের সেই রকম কোনো উন্নতি নেই। তারা কিন্তু সূচি শিল্পটা যে করছেন সঠিক ওইভাবেই কিন্তু কষ্ট করে কাজটা করছেন, তাদের ডিজাইন ডেভেলপমেন্ট লাগবে না। এই শিক্ষাটা তাদেরকে আসলে প্রপার তারা নিচ্ছেও না কিনা, তাদের দেওয়া হচ্ছে কিনা আমি জানি না। কিন্তু এই সর্বোপরি আমি বলবো যে আপনাকে ডিজাইন থেকে শুরু করে, কালার থেকে শুরু করে, আপনার উৎসব থেকে শুরু করে, যেগুলো আপনি বলছিলেন বা আমি যেটা বলছি, আপনি যেটা চাচ্ছেন আমার কাছে, আপনি আমার কাছে কি চাচ্ছেন, এই চাওয়ার জায়গাটা আসলে, বা আমি কি করতে চাই সেই জায়গাটাও ক্লিয়ার থাকতে হবে। যিনি শিক্ষা দিচ্ছেন তারাও জানতে হবে যে আমি আসলে কি করতে চাই। একদম একটা প্রেসক্রিপশনে দিয়ে তো সবার রোগ সমাধান হবে না। আসলে আমরা যখনই চারুকলা পড়েছি আমাদেরকে ওয়াটার কালার যে বেস্ট করতো তাকে কিন্তু অয়েল পেইন্টিংয়ে নেওয়া হতো। এখন কি টিচাররা জানতে চান আসলে যে ওই স্টুডেন্টটা কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন? আসলে বেসিক জায়গাটার অনেক ঘাটতি রয়েছে, একদম হয়তো গোড়া থেকে অনেক কিছু উঠে আসছে না। আপনাকে ধন্যবাদ। যেতে চাই আব্দুর রউফ আপনার কাছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আমাদের দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের একদম শুরু থেকে বলছিলেন যেখান থেকে আমাদের আসলে এই দেশীয় ব্র্যান্ডগুলো উঠে এসেছে কিংবা আমাদের দেশীয় ফ্যাশনগুলো উঠে এসেছিল, একদম আদিকাল থেকে কিন্তু অনেক ইতিহাসে বলছিলেন, এবং কিভাবে তৈরি হয়, বেসিক্যালি আমাদের কারিগর কারা, এই বিষয়গুলো উঠে এসছে। সেই ক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যে এটা কিন্তু অনেক বিতর্কিত একটি প্রশ্ন বা অনেকেরই মনের একটি বিষয়, সেটা হচ্ছে যে ব্র্যান্ডের লভ্যাংশ বা হচ্ছে কারিগরের রায়, লভ্যাংশ কারিগরের রায়, এই দুয়ের মধ্যে ব্যবধান কতটা, বা তা কিভাবে, যদি ব্যবধান হয়ে থাকে এটা কিভাবে সমাধানটা আসলে সম্ভব? প্রকৃতপক্ষে প্রশ্নটি হচ্ছে ব্র্যান্ডে যারা যতটা মানে লাভ করছেন, প্রকৃতপক্ষে গ্রামাঞ্চলে কারিগররা কি সেইভাবে তার মজুরি পাচ্ছেন কিনা? এখানে ওই যে আমি আগেও যেটা বলেছি, অনেক ব্র্যান্ড অনেকভাবে অপারেট করে। এখন কারো কারো অনেক, আমি নিজেও দেখেছি অনেক ব্র্যান্ডের ওরা লুক অ্যান্ড ফিল দেখে প্রোডাক্টের প্রাইসিং ঠিক করে। এই প্রোডাক্টটা দেখতে, ও আচ্ছা এটা 5,000 টাকা বিক্রি হবে, আচ্ছা এটার দাম 5,000 টাকা লিখে রাখো, কিন্তু এটা হয়তো খরচ হয়েছে 1,500 টাকা। তো এখন 1,500 টাকার উপরে যদি আমি একটা লজিক্যাল প্রাইসিং করতাম, তাহলে এটা হয়তো আমাকে খুব বেশি হলে আমি 2,500 টাকা বিক্রি করতাম। যখন সেই জিনিসটা 2,500 টাকা মার্কেটে যেত, একটা কাস্টমার যেটার কস্টিং প্রাইস 1,500 টাকা, তাহলে সেটার কাপড়, রং, আদা সবকিছু বাদ দিয়ে মজুরি নিশ্চয়ই বেশি হলো 300 থেকে 500 টাকা মজুরি। এখন এটার মধ্যে অনেকগুলি প্যারামিটার আছে। লাইক একটা কাপড়, আমরা যে এথনিক প্রোডাক্টের কথা বলি, দাদারা ডিজাইন করে এথনিক প্রোডাক্ট, একটা পাঞ্জাবি বা একটা নকশি কাঁথা শাড়ি ধরেন, সেখানে কাপড়, একটা সিল্কের একটা কাপড়, এটার দাম হচ্ছে 5,000 টাকা ধরেন, বা 4,000 টাকা, হোয়াট এভার একটা প্রাইস। এখন ভালো একটা শাড়ি কিনলে আমি শিওর যে বেসিক শাড়ি সিল্কের 4,000 টাকা থেকে 5,000 টাকা। ওইটার উপরে যখন আপনি কাজ করতে যাবেন, ওই যে হস্তশিল্পী যিনি কত দিনের কাজ এটার উপরে করতেছে, তার পার ডে একটা মজুরি আছে। আচ্ছা, এইখানে অনেকগুলি কনফিউশন আছে। হস্তশিল্পের মজুরিটা ভ্যারি করে পার্সন টু পার্সন, সিচুয়েশন টু সিচুয়েশন। অনেক মহিলা বাড়িতে বসে কাজ করতেছে, কারণ বাড়িতে বসে কাজ করে তাকে কিন্তু একটা জব হিসেবে একটা টোটাল শাড়ির জন্য কত দিনের কাজ আছে একটা থোক টাকা তাকে দেওয়া হয়, হ্যাঁ, অথবা সে তার একটা ডেইলি একটা হিসাব করে, কিন্তু সে কিন্তু ওই বাড়িতে ওই কাজ করতে গিয়ে তারা অন্যান্য যে হাউস হোল্ড অ্যাক্টিভিটি সেটাও কিন্তু সে করতে পারছে। আলটিমেটলি কি হয়েছে, আমাদের অনেক ফ্যাশন হাউসগুলি তারা তাদের ওই মহিলাদের ওই এক্সপার্টিসটা ইউজ করার জন্য তাদের ঘরে গিয়ে কিন্তু তাকে কাজটা দিয়ে আসছে। এই কাজটা যদি তার কাছে না যেত, তাহলে কিন্তু সে তার যে 100 টাকা বা 500 টাকা ডেলি ইনকাম করতেছে সেটা হইতো না। এখন তাকে যদি আমি গার্মেন্টসের মতো করে একটা ফ্যাক্টরি দিই, তখন তাকে কিন্তু আমার ন্যূনতম মজুরি দিতেই হবে। আলটিমেটলি সে যত ন্যূনতম মজুরি পাবে, তখন তো একটা কমার্শিয়াল
অর্গানাইজেশনে সে কাজ করতেছে। যখন একটা কমার্শিয়াল অর্গানাইজেশনে কাজ করে তাকে কিন্তু আমার ন্যূনতম মজুরিটা এনশিওর করতে হবে। এখন এইখানে ব্র্যান্ড টু ব্র্যান্ড ডিফারেন্টলি ওয়ার্ক করে। আমি যেটা বলতেছি যে কেউ আছে যে আমি এই যে একটা শাড়িতে প্রথমে একটা স্ক্রিন প্রিন্ট করলো, একটা স্ক্রিন প্রিন্টের একটা দাম আছে, তারপরে কিছু সিকোয়েন্স বসাইলো, ওইটা সিকোয়েন্সের একটা দাম আছে। আমরা তো হাতের কাজ বলতেই কিন্তু অনেকটা বেশি দাম বুঝি, কিন্তু অনেকগুলি কম্পোনেন্ট আছে, অনেকগুলি মজুরি কি তারা ঠিক মতন পাচ্ছেন কিনা। এখন যদি কেউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুর রউফ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব সাহা, আপনাকে, আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।